শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। চলুন গল্পের পরবর্তী অংশ শুরু করা যাক। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহের সহিত জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়। অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, তারপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, ওই যে লাহারি ঘরে, ওইটাত আছে। লাহারি ঘর মানে কি? মগার বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন, যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল। না না, বেড়া লইয়া যাওন যাইব না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন বাহিয়ের লাহান বিলাই চোখা, সেরিডার স্কুলে ছাড়া আর কোনো হানেই যাইতে দেয় না। বাড়ি দেবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুতটা কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানে শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বামে পেছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লাহারি ঘর 2 ভাগ করা হয়েছে চাদর টানিয়ে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মুর্শেদ থাকেন, অন্য পাশের চৌকি পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পেছনে অনেক কচু গাছ ছিল। হেমলতা মুর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে মুর্শেদের সাহায্য ছিল না। হেমলতা 2 মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লাগছে। কি জন্য এতটা টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাধি? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাঁধতে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চুলার কালি লাগলে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুক্ত হয়ে দেখে হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো। চোখ দুটিকে গভীর পুকুর মনে হয়, ছিমছাম গরম। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে তারা 3 বোনই মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা, আজ তুই রাঁধবি? পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। আদুরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি, আসরের আজান কবে পড়েছে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা ও প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপারি করে। এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল।
কি সুন্দর অনুভূতি। মুর্শেদ পদ্মজাকে রাতে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই সেরি রাঁধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি, কতদিন কইছি এই সেরির হাতে রান্ধন আমারে না খাওয়াইতে। মুর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তেই খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছা না হলে খাবা না। রাতবেলা না খাইয়ে থাকবা মামি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা আমার সমস্যা, সেটা তোমার সমস্যা। আমি আর আমার মেয়ে কেউই না করিনি। মুর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গেছেন মুর্শেদ কি বলবেন। আঙ্গুল তুলে শাসিয়ে মুর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছেড়ে দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মুর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরি না, পদ্ম তোমার মেয়ে। আর একটা কথাও না, বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মুর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না। অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মুর্শেদের। রাতের একটা শুটিং করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম। মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুঁত খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়। এখনও পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতরে নিষ্কষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন শাহ সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো। গলার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখনের ছিল। যখন শুনল পদ্মজার 16 বছর, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবু লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো দুটি বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে। চোখ দুটো জ্বলছে খুব। মুর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। চোখে ঝুল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ। মুর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন। আর তর্ক করে কি হবে? পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মায়ের আদর ছাড়া আর কারও আদর পায়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজার ছিচ কাঁদুনে। ছোট থেকেই কেঁদেছে। তবু চোখের জল ফুরায় না। মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করে পদ্মজার ফুপানো শুনলেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল। তার মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই। কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি। বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয়। যারে তারে পাত্তা দিস না। হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মনকে হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি।
তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবু কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? হেমলতা চোখ সরিয়ে নেন। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতে পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম, কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকান, তবে প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন। খুব কঠিন করে বলতে ইচ্ছা হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবা না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো করতে পারবে না, কখনো না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে গেল। হেমলতা ঝিম মেরে বসে আছেন। এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো, মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না পদ্ম। পদ্ম তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার কান্না পেল। মানুষটাকে এত নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই। সবাই স্কুলের মাঠে গিয়েছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো। ঘাটে সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে। ঘাটের বাম পাশে বাঁধা একটি নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করল। উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে। পদ্মজা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করেন, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়ালো। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমি দেখিনি। মাথার চুলগুলো ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখন শাহ, নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছু বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে। যদি আর যায়, মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে। কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবীর জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপিসারে টিনে একটি ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পেছনের বারান্দায় রেখেছেন। সারাক্ষণ সেখানেই থাকেন। সেই সময়ে পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয়, শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগলো। সে উকি দিল। ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। দৃষ্টি মোহময়। প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে। ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ। গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো। লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙ্গা ডালপালা দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফিরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। উঠানে শুটিং দলের সবাই। পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁদতে থাকে। পথ শেষই হচ্ছে না। মাথার ঘুমটাটা টানে। অনেকের নজরে পদ্মজা চলে আসে। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো। সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলের দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটা কে? প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার। এখনো পূর্ণা প্রেমা ছাড়া আর কোনো মেয়েকে চোখে পড়ল না। কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল,
চেহারার তো মিল নেই। সবাই বলে, আচ্ছা যাও। দু বোন লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল। অনেক মানুষের পা দেখেছে, চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকালে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয়, তারপর দুটি বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজেরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়ি নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা, আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক। একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি। অমনি সুযোগ লুটে নিয়েছে। আম্মা, আমার দোষ। পূর্ণারে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরাকে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি। বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে। তাই পদ্মজাকে যেতে বললেন। উঠানের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা। 9টা লাউ ঝুলে রয়েছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেখি মাছ মিলানি যায়নি। তোমার ছেলেটা ঠান্ডা কমছে। পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারাটা সারাদিন মাটিত পইরা থাই, একলা একলা। রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যাও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল। বেগুন গাছ বাড়ির পেছনে। পদ্মজা বাড়ির পেছনে সাবধানে আসলো। মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে, সকালে সে দেখেছে। হাজেরা মিথ্যা বলছে, মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো, লিখনকে দেখে বিব্রত বোধ করলো। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না, কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করলো, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন, জিজ্ঞাসুক দৃষ্টি নিয়ে তাকান। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলতে পছন্দ করেন না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের চোখ মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করল, আমতা আমতা করে বলল, আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসাব কষেন, এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান।